বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের কানপুরের একটি গল্প। কানপুরের সেই কোণ যেখানে ঝকঝকে উঁচু ইমারত আর বিলাসবহুল বাংলো থেকে কিছুটা দূরে একটি ছোট পাড়া আছে, যেখানে স্বপ্নগুলো খুব ছোট ছোট হয়। শুধু কোনো মতে রুটি রুজি চলুক, এটাই থাকে সবথেকে বড় আকাঙ্ক্ষা। এই পাড়াতেই থাকত অর্জুন। বয়স প্রায় 29 বছর, মুখে দায়িত্বের গভীর রেখা, চোখে সেই ক্লান্তি যা কেবল সেই অনুভব করতে পারে যে ছোটবেলা থেকেই পরিস্থিতির কাছে হার মানতে শিখেছে। অর্জুনের দুনিয়া ছিল মাত্র দুজন মানুষকে ঘিরে, সে নিজে আর তার মা। বাবা অনেক আগেই মারা গিয়েছিল। লোকে বলতো হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু অর্জুন জানত আসল কারণ ছিল বেকারত্ব আর দুশ্চিন্তা। মা, যে একসময় পুরো ঘর হাসি খুশিতে মাতিয়ে রাখত, আজ সে বিছানা থেকে উঠতে পারত না। প্যারালাইসিস তার শরীরকে বন্দি করে ফেলেছিল, কিন্তু মায়ের চোখে আজও নিজের ছেলের জন্য সেই একই দোয়া, ভালোবাসা আর আশা বেঁচেছিল। অর্জুন খুব ভোরে উঠত, মায়ের পা মালিশ করত, ওষুধ খাইয়ে দিত, তারপর কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। প্রতিদিন এই আশা নিয়ে যে আজ হয়তো একটু বেশি আয় হবে, আজ হয়তো হাসপাতালের পুরো টাকাটা জোগাড় হয়ে যাবে। কিন্তু দারিদ্র্যের একটি নিষ্ঠুর নিয়ম আছে, যতই পালাবে সে ততই জোরে তাড়া করবে। কানপুরেই শহরের এক অভিজাত এলাকায় দাঁড়িয়েছিল এক বিশাল ভিলা, রয়্যাল রেসিডেন্স। উঁচু লোহার গেট, চকচকে দামি গাড়ি আর ভেতরে কর্মচারীদের বিশাল টিম। এই ভিলার মালকিন ছিলেন সানিয়া গুপ্তা। প্রায় ৩৬ বছর বয়সী সানিয়া দেশের একজন নামগড়া শিল্পপতি, যার নাম বিজনেস ম্যাগাজিনে ছাপা হতো, টিভি ডিবেটে নাম নেওয়া হতো, এবং যার একটি কলে কোটি কোটি টাকার চুক্তি পাকা হতো। লোকে তাকে ভাগ্যবান বলত, কারণ তার কাছে দৌলত ছিল। কিন্তু কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি যে তার মনে শান্তি আছে কিনা। ভাগ্য অর্জুনকে সেই রয়্যাল রেসিডেন্সে নিয়ে এলো। কাজের খোঁজে দরজায় দরজায় ঘুরতে ঘুরতে সে জানতে পারল যে সেখানে একজন হেল্পারের প্রয়োজন, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা আর ছোটখাটো কাজ। অর্জুন কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেল। তার কাছে এই চাকরি শান শৌকত নয়, বরং মায়ের ওষুধের এক আশার আলো ছিল। প্রথম দিন সানিয়া অর্জুনকে সেভাবে লক্ষ্যই করল না। সে তার ট্যাবলেটে ব্যস্ত ছিল, ভিডিও কলে মিটিং নিচ্ছিল, আর অর্জুন নিঃশব্দে কোণে দাঁড়িয়ে নির্দেশের অপেক্ষা করছিল। কিন্তু দিন কাটতে লাগল। অর্জুনের কাজ করার ধরন ছিল অন্যরকম। কোনো শব্দ না করে, কোনো অভিযোগ না করে প্রতিটি কাজ সে নিষ্ঠার সাথে করত। কখনো কোনো দামি জিনিস ছোঁয়ার সময় তার চোখে লোভ দেখা যেত না, কখনো গয়না বা নগদ টাকা দেখেও সে থমকে যেত না। এই সততাই সানিয়ার নজরে এলো। একদিন হঠাৎ অর্জুনের মায়ের অবস্থা খুব আশঙ্কাজনক হয়ে উঠল। শ্বাসকষ্ট শুরু হলো, শরীর কাঁপতে লাগল, আর চোখ বারবার বন্ধ হয়ে আসছিল। অর্জুন মাকে কোলে তুলে নিয়ে কাছের সরকারি হাসপাতালে দৌড়াল। ডাক্তার রোগী দেখলেন, ফাইল পড়লেন এবং নিস্পৃহভাবে বললেন, চিকিৎসা এখনই শুরু করতে হবে এবং এর জন্য আজই টাকা জমা দিতে হবে। অর্জুন ভয় পেয়ে জিজ্ঞেস করল, কত? ডাক্তার যে অঙ্কটা বললেন তা শুনে অর্জুনের মাথায় আকাশ ভেঙে পড়ল। এত টাকা সে স্বপ্নেও একসাথে দেখেনি। সে বাইরে এলো, দেয়ালের সাথে ঘষে মেঝেতে বসে পড়ল। হাত কাঁপছিল, চোখ ভেজা ছিল, কিন্তু কান্নাও আসছিল না। শুধু মায়ের দুর্বল মুখটা চোখের সামনে ভাসছিল। রাতে অর্জুন যখন ভিলায় ফিরল, তার মুখ ছিল অন্ধকার। সানিয়া তাকে খুঁটিয়ে দেখল, প্রথমবার যেন সত্যিই দেখল। কি হয়েছে অর্জুন? সানিয়া কোনো কঠোরতা ছাড়াই জিজ্ঞেস করল। অর্জুন কিছুক্ষণ চুপ রইল, তারপর যেন সব কষ্ট একসাথে ফেটে পড়ল। সে মায়ের অবস্থার কথা জানালো, ডাক্তারের কথা বলল, এবং শেষে কম্পিত কণ্ঠে বলল, ম্যাডাম, আজ যদি টাকার ব্যবস্থা না হয় তবে আমার মা। বাক্যটি শেষ হল না, তার আগেই চোখের জল বেরিয়ে এলো। সানিয়া কিছু বলল না, শুধু তাকে দেখতে লাগল। তার চোখে অসহায়ত্ব ছিল, কিন্তু মাথা নিচু করা নয়। কষ্ট ছিল, কিন্তু ভিক্ষা নয়। সানিয়া জীবনে অনেক মুখ দেখেছে, লোভে চকচক করা মুখ, সুযোগ খোঁজা মুখ, কিংবা সামান্য প্রয়োজনেই নুয়ে পড়া মুখ। কিন্তু অর্জুনের মুখ ছিল আলাদা। সে সাহায্য চাইছিল, কিন্তু নিজেকে বিক্রি করতে চাইছিল না। ঘরে এক গভীর নীরবতা নেমে এলো। ঘড়ির টিকটিক শব্দ যেন হঠাৎ অনেক বেড়ে গেল। সানিয়া ট্যাবলেট বন্ধ করল, ফোন পাশে রাখল এবং প্রথমবার পুরোপুরি অর্জুনের দিকে ফিরল। বসো, সে শান্তভাবে বলল। অর্জুন হকচকিয়ে গেল। এমন ঘরে চাকরদের বসার স্বাধীনতা কমই মেলে। সে সাবধানে সোফার এক কোণে বসল,
যেন ভয় পাচ্ছে পাছে বেশি জায়গা নিয়ে ফেলে। সানিয়া দীর্ঘশ্বাস ফেলল, তারপর জিজ্ঞেস করল, কত টাকা লাগবে? অর্জুন মাথা নিচু করে নিল, গলার স্বর খুব হালকা ছিল। ম্যাডাম, অনেক টাকা। সানিয়া টাকার অঙ্কটা শুনল, তার মুখে না ছিল আশ্চর্য, না ছিল চিন্তা। ওই অঙ্কটা দিয়ে সে রোজ বিজনেস ডিল করত, কিন্তু সামনে এক ছেলে বসেছিল যে ওই টাকার জন্য নিজের পুরো জীবন বাজি রাখতে পারত। সানিয়া চেয়ার ছেড়ে উঠল, জানালার কাছে গিয়ে বাইরে তাকাতে লাগল। শহরের ঝকঝকে আলো নিচে জলজল করছিল, কিন্তু তার নিজের ভেতরে দীর্ঘ সময় ধরে অন্ধকার ছিল। যদি আমি তোমার মায়ের চিকিৎসার পুরো খরচ দিয়ে দিই, সানিয়া ঘুরে দাঁড়িয়ে বলল, তবে বিনিময়ে তুমি আমাকে কি দেবে? অর্জুন চমকে গেল, সে ধীরে ধীরে মাথা তুলল। ম্যাডাম, আমার দেওয়ার মতো কিছু নেই, খাটুনি দেব, যতটা বলবেন ততটা কাজ করব। সানিয়া একটু হাসল, সেই হাসি খুশির ছিল না, ছিল ক্লান্তির। পরিশ্রম, সে আবার বলল, আমার কাছে পরিশ্রমী মানুষ অনেক আছে অর্জুন। প্রথমবার সে তার নাম নিল। অর্জুনের ভেতরে একটা আলোড়ন হল। সানিয়া ফিরে এসে তার সামনে দাঁড়াল। আমি তোমাকে টাকা দিয়ে দিলাম, আর তুমি কাল থেকে এখান থেকে চলে গেলে। তোমার মা তো বেঁচে যাবে, কিন্তু তুমি আবার সেই নরকেই ফিরে যাবে, যেখানে প্রতিদিন অভাবের সাথে যুদ্ধ করতে হবে। অর্জুন কিছু বুঝতে পারছিল না, তার বুক ধরফর করছিল। আমি একটা ডিল করতে চাই, সানিয়া স্পষ্ট ভাষায় বলল। ডিল? অর্জুনের কণ্ঠ থরথর করে কাঁপছিল। সানিয়ার চোখে এখন আর কঠোরতা নেই, আছে এক সৎ বিষণ্ণতা। আমি তোমার মায়ের সব খরচ দেব, ওষুধ, সেরা হাসপাতাল, নার্সিং, কিছুর অভাব হবে না। অর্জুনের চোখে জল চলে এলো, সে তখনই উঠে দাঁড়াল। ম্যাডাম, আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকব। কিন্তু সানিয়া কথা কেটে দিল, সেই কিন্তু অর্জুনের বুকে বিঁধে গেল। এর বদলে সানিয়া ধীরে ধীরে বলল, তুমি কিছু সময় এখানেই থাকবে, আমার সাথে থাকবে। অর্জুন ঘাবড়ে গেল, ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো। ম্যাডাম, আপনি কি বলছেন? তার কণ্ঠস্বর ভেঙে আসছিল। সানিয়া গভীর শ্বাস নিল। ভয় পেও না, সে বলল, আমি জোর করছি না, এটি একটি প্রস্তাব, গ্রহণ করবে কিনা তা তোমার ইচ্ছা। অর্জুনের চোখের সামনে মায়ের দুর্বল মুখটা ভেসে উঠল, অসহায়, তার অপেক্ষায় প্রহর গুনছে। আবার নিজের আত্মসম্মানের কথাও মনে পড়ল, সেই আত্মসম্মান যা দারিদ্র্যের মাঝেও তাকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছিল। আমি কি একটু ভাবতে পারি? অর্জুন দ্বিধায় জিজ্ঞেস করল। সানিয়া মাথা নেড়ে বলল, কাল সকাল পর্যন্ত সময় আছে, সকালে তোমার সিদ্ধান্ত জানিও। অর্জুন বাইরে বেরিয়ে এলো, পা দুটো যেন সীসার মতো ভারী। সারা রাত সে ঘুমাতে পারল না। কখনো মায়ের নিঃশ্বাস মনে পড়ছিল, কখনো সানিয়ার শব্দগুলো, আমার সাথে থাকবে। এটি টাকার চুক্তি ছিল না, ছিল সম্মানের। অর্জুনের মনে হল, দারিদ্র্য শুধু শরীর নয়, কখনো কখনো আত্মাকেও ভেঙে চুরমার করে দেয়। সকালের প্রথম আলো যখন ঘরে ঢুকেও অর্জুন মায়ের পুরনো ছবিটার দিকে তাকালো, হাত জোর করে বিড়বিড় করে বলল, মা, যদি আমার নীরবতা তোমার জীবন বাঁচাতে পারে, তবে বোধহয় এটাই সঠিক। সে উঠল। ভিলার সিঁড়িগুলো আজ তার কাছে আরও উঁচু মনে হচ্ছিল। সানিয়া আগে থেকেই সেখানে বসেছিল। সে অর্জুনের চোখের দিকে তাকালো এবং না জিজ্ঞেস করেই সব বুঝে গেল। অর্জুন মাথা নিচু করে নিল। আমি আপনার শর্ত মেনে নিচ্ছি ম্যাডাম। সানিয়া কিছু বলল না, শুধু চোখ বন্ধ করল। হয়তো প্রথমবার সে নিজের সিদ্ধান্তের বোঝা অনুভব করল। কিছু মুহূর্ত ঘরে নিস্তব্ধতা ছিল। সানিয়া চোখ খুলে অর্জুনের দিকে তাকালো। সে সেখানেই দাঁড়িয়েছিল, মাথা নিচু করে। কাঁধগুলো কিছুটা ঝুলে পড়েছে, কিন্তু ভেতরে কোথাও এখনও একজন মানুষ বেঁচে আছে। ঠিক আছে, সানিয়া ধীর গলায় বলল, আজ থেকে তোমার মায়ের দায়িত্ব আমার। এখন যাও হাসপাতালে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। অর্জুন শুধু মাথা নাড়ল এবং না ফিরেই বাইরে বেরিয়ে গেল। হাসপাতালে সবকিছু দ্রুত বদলে গেল। ডাক্তার বদলে গেল, ওয়ার্ড বদলে গেল, চিকিৎসার মান বদলে গেল। অর্জুনের মনে হলো যেন কোনো মিরাকেল হয়েছে। মায়ের চোখ খুলল। সে অর্জুনকে দেখে জিজ্ঞেস করল, বাবা, এত বড় ডাক্তার, এসব কিভাবে হলো? অর্জুন হাসার চেষ্টা করে বলল, মা, ভগবান একটু দয়া করেছেন। মা তার চোখের দিকে তাকাল। মা সব বুঝতে পারে, কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না, শুধু চোখ বন্ধ করলেন, হয়তো দোয়া করার জন্য। ভিলায় সবকিছু আগের মতোই ছিল, সেই বিশাল হল, সেই জাঁকজমক, সেই নীরবতা। কিন্তু অর্জুনের জন্য সব বদলে গিয়েছিল। সে এখন আর কেবল চাকর ছিল না, আবার পুরোপুরি মালিকও ছিল না। সে এক নামহীন সম্পর্কের জালে জড়িয়ে গিয়েছিল। সানিয়া তাকে একটি আলাদা ঘর দিয়েছিল। তুমি তোমার জায়গায় থাকবে, সানিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছিল।
সবসময় আমার সামনে থাকার প্রয়োজন নেই। এটি শুনে অর্জুন কিছুটা স্বস্তি পেল। দিন কাটতে লাগল। অর্জুন সকালে মাকে দেখে ভিলায় ফিরত, কাজ করত খামোশ থেকে। কিন্তু এখন সানিয়ার নজর প্রায়ই তার ওপর আটকে যেত। কখনো তাকে কফি বানাতে দেখত, কখনো বাগানে ফুল গাছে জল দিতে। অর্জুনের হাতের কাজে এক অদ্ভুত সততা ছিল। এক বিকেলে সানিয়া পুলের ধারে বসেছিল। শহরের আলো দূরে জলজল করছিল। অর্জুন পাশ দিয়ে যাচ্ছিল। অর্জুন, সানিয়া ডাকল। সে থমকে দাঁড়াল। বসো। সে পাশের চেয়ারের দিকে ইশারা করল। অর্জুন দ্বিধা করে বসে পড়ল। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর সানিয়া জিজ্ঞেস করল, তোমার কি এসব অদ্ভুত লাগে না? অর্জুন মাথা তুলল। কি ম্যাডাম? এই চুক্তি, আমার সাথে থাকা, তোমার জীবনের এই বদল। অর্জুন কিছুক্ষণ ভেবে বলল, ম্যাডাম, অদ্ভুত তো লাগে, কিন্তু নিরুপায় মানুষ অদ্ভুত জিনিসকেও সঠিক বলে মেনে নেয়। সানিয়া একটু হাসল। প্রথমবার সেই হাসিতে কোনো তিক্ততা ছিল না। নিরুপায়? সে কথাটি আবার বলল। তুমি কি জানো অর্জুন, আমার নিরুপায় অবস্থা কেমন ছিল? অর্জুন চুপ করে রইল। সানিয়া নিজের গল্প শোনাতে শুরু করল, ধীরে ধীরে, যেমন করে পুরনো জট খোলে। বিয়ে হয়েছিল, সে বলল। বড় পরিবার, বড় ব্যবসা, সব নিখুঁত মনে হতো। কিন্তু যখন জানতে পারলাম আমি কোনোদিন মা হতে পারবো না, তখন সেই নিখুঁত দুনিয়াটা ভেঙে গেল। তার কণ্ঠস্বর একটু কেঁপে উঠল। লোকেরা আমাকে অসম্পূর্ণ মনে করতে লাগল, এবং একদিন সেই সম্পর্কটা কাগজের উপর শেষ হয়ে গেল। অর্জুন প্রথমবার সানিয়াকে এত দুর্বল দেখল। সানিয়া বলল, সেদিন বুঝেছিলাম যে অগাধ ধন সম্পদের মাঝেও মানুষ কতটা একা হতে পারে। অর্জুনের মনে এক বদল শুরু হলো। এটি কোনো ধনী মালকিন ছিল না, এটিও এক আহত মানুষ ছিল। এক রাতে মা ধীরে ধীরে জিজ্ঞেস করল, খোকা, সত্যি বলতো, এসব খরচ কে দিচ্ছে? অর্জুন চুপ করে রইল। মা তার হাত ধরল। তোর চোখ সব বলে দেয়। অর্জুনের কণ্ঠ ভারী হয়ে এলো। মা, উনি একজন খুব ভালো মানুষ। মা হাতটা আরও জোরে চেপে ধরল। শুধু মনে রাখিস খোকা, নিজের আত্মাকে যেন কখনো বিক্রি করিস না। এই শব্দগুলো অর্জুনের বুকে গভীরভাবে গেঁথে গেল। পরের দিন সানিয়াকে একটি হাই প্রোফাইল পার্টিতে যেতে হলো। সে অর্জুনকে বলল, আমার সাথে চলো। অর্জুন ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, আমি। ভয় পেও না, সানিয়া বলল, শুধু সাথে থাকতে হবে। পার্টিতে সবার নজর অর্জুনের উপর গিয়ে পড়ল। ফিসফিসানি শুরু হলো, প্রশ্ন উঠল। মানুষের নজর তীরের মতো বেঁধছিল। অর্জুন প্রথমবার বুঝতে পারল যে এই চুক্তি কেবল দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজও এর ভেতর ঢুকে পড়েছে। পার্টি হলে অর্জুন সেই জগতের কেউ ছিল না। একজন মহিলা সানিয়ার কাছে এসে হাসি মুখে জিজ্ঞেস করল, সানিয়া, এ তোমার? কথাটি অসম্পূর্ণ রেখে সে অর্জুনের দিকে তাকাল। সানিয়া কোনো দ্বিধা ছাড়াই বলল, এটি অর্জুন, ব্যাস, না চাকর না অন্য কিছু। এই দুটি শব্দ অনেককেই অস্বস্তিতে ফেলে দিল। অর্জুনের মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বাড়ি ফেরার পথে গাড়িতে নীরবতা ছিল। অর্জুন সাহস সঞ্চয় করে বলল, ম্যাডাম, আপনার যদি খারাপ লাগে তবে আমি এমন জায়গায় আর আপনার সাথে যাব না। সানিয়া ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। ধীরে ধীরে তার দিকে ফিরে জিজ্ঞেস করল, কেন? অর্জুনের গলা কেঁপে উঠল। লোকেরা কথা বলছে, আপনার সম্মান। সানিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, অর্জুন, লোকে সবসময় কথা বলবে। আজ তোমাকে নিয়ে বলছে, কাল অন্য কাউকে নিয়ে বলবে। আর সম্মান, তা কারো আসা যাওয়ায় কমে না। এই কথাগুলো অর্জুনের মনে দাগ কেটে গেল। পরের কয়েকদিন ভিলায় অদ্ভুতভাবে কাটল। সানিয়া আগের থেকে আরও বেশি চুপচাপ হয়ে গেল। অর্জুন দূর থেকে তাকে দেখত। তাকে এখন আর কেবল মালকিন নয়, একাকী এক মানুষ মনে হতো। এক বিকেলে প্রবল বৃষ্টি হচ্ছিল। সানিয়া ব্যালকনিতে দাঁড়িয়েছিল। অর্জুন ছাতা নিয়ে এলো। ম্যাডাম, ভিজে যাবেন। সানিয়া ছাতা নিল না, বলল, মাঝে মাঝে ভিজে যাওয়া ভালো লাগে, মন পরিষ্কার হয়। সানিয়া বলে চলল, লোকে ভাবে আমার জীবন খুব নিখুঁত, টাকা, যশ, ক্ষমতা, কিন্তু কেউ জিজ্ঞেস করে না রাতে শান্তিতে ঘুম আসে কিনা। অর্জুন তার মুখে এক শূন্যতা দেখল। আপনি একা নন, সে অজান্তেই বলে ফেলল। সানিয়া তার দিকে তাকাল। এটাই তো ভয়, সে বলল, পাছে আমি নিজের একাকিত্বের চিকিৎসা কারো নিরুপায় অবস্থার মাধ্যমে না করি। এটি সে নিজেকেই প্রশ্ন করছিল। ইতিমধ্যে মা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। একদিন তিনি নিজেই উঠে দাঁড়িয়ে বললেন, খোকা, আজ আমি রান্না করব। অর্জুনের চোখ ভিজে এলো। তার মনে হল চিকিৎসা কেবল শরীরের নয়, জীবনেরও হচ্ছে। একদিন মা সানিয়ার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। অর্জুন ঘাবড়ে গেলেও সানিয়া নিজেই বলল, অবশ্যই নিয়ে এসো। মা যখন ভিলায় এলেন, তার চোখে ভয় ছিল না,
বরং সম্মান ছিল। তিনি সানিয়াকে খুঁটিয়ে দেখে বললেন, মা, তুই ধন দিয়ে নয়, বরং মন দিয়ে বড়। সানিয়ার চোখ জলে ভরে এলো। মা তার হাত ধরে বললেন, আমার ছেলের অসহায়ত্ব তুই বুঝেছিস, এটাই অনেক। সেদিন সানিয়া প্রথমবার কোনো নিঃস্বার্থ সম্পর্ক অনুভব করল। কিন্তু সমাজ চুপ ছিল না। পাড়ায় গুজব ছড়িয়ে পড়ল। খবরের কাগজে ইঙ্গিত, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন, ধনী নারী ও গরিব চাকর, চুক্তি নাকি অন্য কিছু? অর্জুন সাপ দেখল ও শুনল। তার মনে ভয় দানা বাঁধল। এক রাতে সে সানিয়াকে বলল, ম্যাডাম, যদি আমার জন্য আপনার বদনাম হয় তবে আমি চলে যাব। সানিয়া অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, অর্জুন, তুমি যদি চলে যাও তবে লোকে বলবে গুজবটা সত্যি ছিল। আর যদি থাকো তবে হয়তো প্রশ্ন উঠবে, সব সম্পর্ক কি কেবল চুক্তিই হয়? অর্জুনের কাছে কোনো উত্তর ছিল না। পরের দিনই অফিসে মিটিং ছিল। সানিয়া বুঝতে পারল কথা এখন আর চার দেয়ালের মাঝে নেই। কনফারেন্স রুমে একজন পার্টনার সরাসরি বলল, সানিয়া, এই যে গুজবগুলো রটেছে তার প্রভাব বিজনেসে পড়বে। সানিয়া সবার দিকে তাকালো। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ় ছিল। কেমন গুজব? তারা অস্বস্তিতে পড়ল। একজন বলল, আপনি আর আপনার বাড়ির সেই ছেলেটি। নীরবতা নেমে এলো। সানিয়া কোনো সাফাই দিল না, শুধু বলল, যদি কারো আমার কোনো মানুষের সাথে ব্যবহারে সমস্যা থাকে তবে সেই সমস্যাটি আমার নয়। এক বিকেলে সানিয়া অর্জুনকে ডাকল। আমি একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছি, সে বলল। লোকে ভাবে আমি তোমাকে কিনে নিয়েছি, আর হয়তো আমিও এটাই ভেবেছিলাম। কিন্তু সত্যি হলো এই যে কারো অসহায়ত্বকে নিজের একাকিত্বের ওষুধ বানানো ভুল। অর্জুন মাথা নিচু করে নিল। সানিয়া হাত তুলে তাকে থামালো। আমি এই চুক্তি শেষ করতে চাই। এই শব্দগুলো অর্জুনের জন্য স্বস্তি, আবার এক অজানা ভারও ছিল। সানিয়া তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার মায়ের চিকিৎসা কোনো শর্ত দিয়ে করতে চাইনি, আর এখন আর কোনো চুক্তির প্রয়োজন নেই। অর্জুন প্রথমবার নিজেকে স্বাধীন মনে করল। তাহলে আমি এখানে? সে ইতস্তত হয়ে জিজ্ঞেস করল। সানিয়া হাসল। যদি থাকতে চাও তবে নিজের ইচ্ছায় থেকো, চাকর হয়ে নয়। পরের দিন সানিয়া সবাইকে ডাকল এবং ঘোষণা করল, অর্জুন এখন আর আমার কর্মচারী নয়, সে নিজের একটি ছোট বিজনেস শুরু করবে এবং আমি তাকে সাহায্য করব নিঃশর্তভাবে। অর্জুনের চোখ ভিজে এলো। মিডিয়ার সামনে সানিয়াকে প্রশ্ন করা হলো, ওই সম্পর্ক কি ডিল ছিল? সানিয়া ভেবে বলল, হ্যাঁ, কিন্তু মানবিকতা সেই ডিলকে নিজেই ভেঙে ফেলেছে। অনুশোচনা একটাই যে আমরা কারো নিরুপায় অবস্থাকে এত সস্তা মনে করে ফেলেছিলাম। হলরুমে নিস্তব্ধতা নেমে এলো। অর্জুন দূর থেকে সব দেখছিল। সে বুঝল সানিয়া তাকে লুকিয়ে রাখছে না, সে সত্যের সাথে দাঁড়িয়েছে। সেদিন সন্ধ্যায় অর্জুন মায়ের সাথে ভিলার বাইরে বসেছিল। মা বললেন, খোকা, আজ তোকে দেখে তোর বাবার কথা মনে পড়ছে। তিনিও কোনোদিন মাথা নত করতে শেখেননি। অর্জুন আকাশের দিকে তাকালো। আজ সে নিজেকে আর ছোট মনে করছিল না। পরের দিন সকালে অর্জুন ভিলার সিঁড়ি দিয়ে নেমে এলো। সে যাচ্ছিল ঠিকই, কিন্তু তার হাত খালি ছিল না। তার কাছে ছিল সম্মান, সাহস আর নিজের ওপর বিশ্বাস। সানিয়া দরজায় দাঁড়িয়েছিল। অর্জুন, সে ডাকল। অর্জুন থামল। জীবনে কখনো নিজেকে ছোট ভাববে না। অভাব মানুষের পরিচয় নয়। অর্জুন মাথা নাড়ল এবং এগিয়ে গেল। কিন্তু গল্প এখানে শেষ হল না। অর্জুন একটি ছোট দোকান শুরু করল। পুরনো দক্ষতা, সৎ পরিশ্রম আর মায়ের দোয়া, এটাই ছিল তার পুঁজি। ধীরে ধীরে লোকেদের চিন্তাধারাও বদলাল। যারা কাল গুজব ছড়াত, আজ তারাই তার পরিশ্রমের প্রশংসা করত। সানিয়ার জীবনেও বদল এলো। সে বুঝতে পেরেছিল দান আর সম্মানজনক সাহায্যের মধ্যে পার্থক্য আছে। কয়েক মাস পর একটি বড় অনুষ্ঠানে অর্জুন আর সানিয়া আবার মুখোমুখি হল। কোনো স্টেজ শেয়ারিং নয়, কোনো আনুষ্ঠানিকতা নয়, শুধু নজর মিলল এক পলকের জন্য। দুজনেই বুঝে নিল কিছু ঋণ শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়ে শোধ করা যায়। লোকে আজও গল্প বানায়, কেউ বলে চুক্তি, কেউ বলে কপাল। কিন্তু সত্য এই যে এটি কোনো ধনী মহিলার গরিবকে সাহায্য করার গল্প ছিল না। এটি ছিল দুজন মানুষের পরস্পরকে মানুষ হিসেবে বোঝার গল্প। আর এটাই ছিল মনুষ্যত্বের সবথেকে বড় জয়।